দেখা যাচ্ছে যে মোদি বা বিজেপি যেটা চেয়েছিল বা ভেবেছিল সেটা হয়নি, এবং তাদের অবস্থান সেই শক্তি থাকছে না। এই প্রেক্ষাপটে ভারতের গণতন্ত্র, যেটা আজিজ ভাই বলার চেষ্টা করলেন, যে গণতন্ত্র একটা হুমকির মধ্যে যাচ্ছিল যদি বিজেপির হাতে থাকতো, বা এবার যদি বিজেপি ওই ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতো, তাহলে গণতন্ত্রের একটা অনিশ্চিত যাত্রা। কিন্তু এখন আবার ব্যাক টু দ্য ট্র্যাক, আপনি সেটা মনে করেন কিনা? একদম পুরোপুরি মনে করি, চমৎকার বলেছেন আজিজ ভাই। একটা জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে 2/3 মেজরিটি যদি আপনি পেয়ে যান, আপনি সংবিধান পাল্টে ফেলতে পারেন। মানে আপনি ভারতকে কাগজে কলমে এখানে যে সেকুলার একটা কান্ট্রি, এটা বাদ দিয়ে এটা একটা হিন্দু কান্ট্রি বলতে পারেন। কিন্তু আপনি যদি জেনারেল মেজরিটিও পান, আপনি তো আইন তৈরি করতে পারেন। এখন এই জায়গাটা হয়েছে, আপনি এককভাবে জেনারেল মেজরিটিও পান নাই। যেমন একটা ছোট উদাহরণ দিই, এই যে নির্বাচন কমিশন নিয়ে আমরা এত আলোচনা করলাম, এই নির্বাচন কমিশনটা কিন্তু চরমভাবে বিতর্কিতও হয়েছে। মানে এই যে তারা যে গণতন্ত্রকে ধ্বংস করতে শুরু করেছে, জনাব মোদি যখন মুসলিমদের বিরুদ্ধে এই রকম মারাত্মক মন্তব্য করছেন, এবং কংগ্রেসের ম্যানিফেস্টোতে এই যে ওর কাছ থেকে সম্পদ নিয়ে হিন্দুদেরকে দিয়ে দিবে বলেছে, এইরকম ডাহা মিথ্যে কথা নির্বাচনী আইনে চরমভাবে শাস্তিযোগ্য অপরাধ, ওর জন্য আপনার প্রার্থীতে চলে যেতে পারে। মজার ব্যাপার, নির্বাচন কমিশন কোনো রকম কোনো নোটিশও দেয় নেই, স্পেসিফিকলি ওনার নামে দেয় নেই, অথচ আগে ভারতের প্রাইম মিনিস্টারকেও নোটিশ দেওয়ার ইতিহাস আছে। ফলে এভাবে আপনি তো এই নির্বাচন কমিশনটা তৈরি করেছেন, এবং সুপ্রিম কোর্টের যে সাজেশন ছিল সেটাকে বাইপাস করেছেন আপনার মতো করে করার জন্য। ফলে আপনি আস্তে আস্তে কিন্তু এগুলো ক্ষয় করতে শুরু করতেন। আপনি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে কিন্তু এখন যে সিস্টেম আছে, কলেজিয়াম সিস্টেম বলে, যেখানে বিচারকরা নিজেরা তাদের একটা প্যানেল দিয়ে করে, পরে সরকার অনুমোদন করে, সেটা তার নিজ হাতে নিয়ে আসার জন্য অলরেডি আওয়াজ তুলেছে। আমরা খেয়াল করব, ইসরায়েলের এই গাজা যুদ্ধের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় মুভমেন্ট হয়েছিল ঠিক এই কারণে। নেতানিয়াহু বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগটা তার হাতে নিয়ে আসতে চেয়েছিল, পার্লামেন্টের হাতে। যারা মোদিও কিন্তু তাই করতেন। ফলে এই শক্তিটা তাকে একটার পর একটা ইনস্টিটিউট তো আসলে হঠাৎ করে ভেঙে যায় না। এই যে একটা নির্বাচন কমিশন যথেষ্ট পরিমাণ সমালোচিত হয়েছে যে তারা প্রো এনডিএ বা প্রো বিজেপি, কিন্তু তারপরও দিনের শেষে এখনও যেহেতু সিস্টেমটা আছে, যদি আবার থেকে যেত তাহলে সিস্টেমটা আরও ক্ষয় হতে থাকতো, জুডিশিয়ারি ক্ষয় হতে থাকতো। মিডিয়া তো আমরা অলরেডি আলোচনা করলাম, মেইন স্ট্রিম মিডিয়া বলে কিছু নেই, এবং আমরা নিশ্চয়ই ভুলবো না এনডিটিভির মতো একটা টিভিকে কীভাবে একরকম দখল করা হয়েছে। আমরা নিশ্চয়ই ভুলবো না বিবিসি যখন জনাব মোদি কিনে একটা ডকুমেন্টারি পাবলিশ করেছিল, যেগুলো নোন জিনিস, এই ডকুমেন্ট প্রচুর ছিল, ওইটার ভিত্তিতে এরপর বিবিসির যে ঘর আছে, মানে ওদের অফিস আছে, সেই অফিসে গিয়ে মারাত্মক ক্র্যাকডাউন হয়েছিল না? সো আবার যদি সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকতো, খুবই সমস্যায় পড়তো। নাম্বার 2, ইটস আ মেসেজ, এটা বিজেপির জন্য ভালো কিনা হওয়া উচিত বলে আমি মনে করি। দেখুন, এবার কংগ্রেস বা ইন্ডিয়া জোট একটা ব্রিলিয়ান্ট কাজ করেছে। একটা দেশের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভালো রাখা। আমি তোমার খাবারের ব্যবস্থা করি, আমি তোমার চাকরির ব্যবস্থা করি, আমি তোমাকে সুশাসন দিই, দুর্নীতি কমাই। ইন্ডিয়া জোট কিন্তু বিভিন্ন জায়গায় এটাকেই ইস্যু করে ফেলতে পেরেছে। তা আপনি তো 10 বছর ক্ষমতায় আছেন, 10 বছর ক্ষমতায় থাকার পর আপনি কি করেছেন? এবং আমরা অনেকে বিজেপির এই হিন্দুত্ববাদ নিয়ে আলোচনা করি, এই আলোচনা ভারতে সিরিয়াসলি আছে। বিজেপি যে ভোট পেয়েছে হিন্দুত্ববাদ না, আসলে রাদার আপনি মানুষের ভালো করার যখন চেষ্টা করছেন। বিজেপি 81 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে ফুড গ্রেইন বিনামূল্যে দেয়। এক পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, 25 কেজি এলাকা অনুযায়ী চাল বা গম আপনি বিনামূল্যে পান 81 কোটি মানুষ। বলা হয় এই জিনিসটা বিজেপির প্রচুর ভোট এনশিওর করেছে। সুতরাং এই থেকে যদি শিক্ষা নেয় তারা বিজেপি, যে না, এটা করে আসলে হবে না, দিনের শেষে মানুষের কল্যাণ করতে হবে, ওটাই রাজনীতি। আম আদমি পার্টি দিল্লিতে কি করেছিল? আমি তোমাকে পানি দেবো, আমি তোমাকে বিদ্যুৎ দেবো ফ্রি, আমি তোমাকে ভালো স্কুল দেবো, এটা দিয়ে সে দিল্লিতে একটার পর একটা ইলেক্টেড হচ্ছে। সেটা দেখিয়ে পাঞ্জাবে, এটাকে শোকেস করে সে পাঞ্জাবে জিতেছে। সো বিজেপিরও এই লার্নিংটা যদি হয় যে আসলে আইডেন্টিটিতে বা সর্বোচ্চ তারা ইউজ করার চেষ্টা করেছে, উইচ ফেইলড আটারলি, সুতরাং তারা যদি মনে করে যে না, আমরা আসলে দিনের শেষে ওই জায়গায় ফিরে যাওয়া উচিত হবে, সেই ফিরে যদি যেতে পারে, সেটা এক তো শক্তি কমের জন্য না, বিজেপি নিজের মধ্যে যদি এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, দ্যাটস ফাইন। আমি একটা জিনিস একটু যোগ করে এই পর্যায়ে শেষ করি। বাজপেয়ীর বিজেপি কিন্তু ডিফারেন্ট ছিল, মানে ওটাও তো বিজেপি ছিল, কিন্তু ওই সময় কিন্তু আমরা দেখি নাই সংখ্যালঘু বলতে আমরা খালি মুসলিম করছি। দলিতরা তো হিন্দু, 22 থেকে 25 কোটি দলিত আছে। এই দলিতদের ওপর একই পরিমাণ নিপীড়ন হয় নাই?
গরুর মাংস খাওয়ার জন্য রাখার জন্য মুসলিম মারছেন, দলিতদের একটা অংশ যেহেতু ওই যে জুতোর কাজ করে, চামড়া ট্যান করে, মৃত গরুর চামড়া ছাড়িয়েছে, সাথে গরুর চামড়া পেয়েছে, তাকেও পিটিয়ে মেরে ফেলেছেন। তো সো আপনি যে সবাইকে আদার করছেন, এই জিনিসগুলো বাজপেয়ীর সময় ছিল না। সো বিজেপি, হ্যাঁ, পলিটিক্সে ধর্মের কার্ড খেলা হয়, কিন্তু আপনি সেটাকে জিঙ্গোইজমের পর্যায়ে যদি না নিয়ে যান, সেরকম একটা দল যদি বিজেপি হয়ে ওঠে, সেটা ভারতের গণতন্ত্রের জন্য ভালো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত গণতান্ত্রিকভাবে যদি টিকে থাকে, এটা আমাদের সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশের জন্য ভালো। কিন্তু ভারতে যদি এরকম একটা দল এরকম মারাত্মক রকম আইডেন্টিটি পলিটিক্স করা ফ্যাসিস্ট হয়ে ওঠে, সেটা আমাদের সবার উপরে প্রভাব পড়বে।